দক্ষিণ কলকাতায় ওর প্রিয় সান্ধ্য ক্লাবে ঢুকেই মেজাজটা বেশ খারাপ হয়ে গেল অতনুর। জানালার ধারের প্রিয় সিটটা আজ খালি নেই। খুব সাজগোজ করা দুই আধুনিকার দখলে জায়গাটা। এদিকে চলে এসো ব্রাদার। ডাক শুনে মুখ ফেরালো অতনু। দেখলো কোণের দিকের একটা সোফার ওপর বেশ আরাম করে বসে আছেন বিখ্যাত লেখক প্রাঞ্জল সেন। সামনের টেবিলে পানীয়ের গ্লাস আর স্ন্যাক্সের প্লেট রাখা ভদ্রলোক ওকে দেখেই বললেন, আজ কোথাও জায়গা খালি নেই ভাই। ওদিকের হলটায় একটা জন্মদিনের পার্টি হচ্ছে, তাই সবাই এদিকটাতেই বসেছে। তুমি আমার টেবিলেই বসে পড়ো। জানোই তো একটা টেবিল সারা বছর রিজার্ভ থাকে আমার জন্যই। কাজেই জয়েন উইথ মি। অবশ্য বুড়োর সঙ্গে আড্ডা দিতে যদি আপত্তি না থাকে। আরে আপত্তি কিসের? আপনার সঙ্গে আড্ডা দিতে পারা তো সৌভাগ্য আমার। মনে মনে হাসলো অতনু। প্রাঞ্জল সেন পরিচিত মুখ। এখানে ওকে আগেও অনেকবার দেখেছে, যদিও এক টেবিলে বসেনি কোনোদিন। রেডিও জকি হিসেবে অতনুর আজকাল বেশ নামডাক হয়েছে, লোকে দেখলে চেনে। অবশ্য প্রাঞ্জল সেন বিখ্যাত লেখক, সে অর্থে ওকে পাত্তা দেবার কথা নয়। কিন্তু আজই ওদের বেসরকারি বেতার চ্যানেলে ভদ্রলোকের একটা গল্পের নাট্যরূপ পরিবেশিত হয়েছে, তাই হয়তো এই টেবিল শেয়ারের আহ্বান। কিন্তু একজন প্রবীণ মানুষের সান্নিধ্যে এমন রঙিন সন্ধ্যাটা কাটাতে হবে। যাক, কি আর করা যাবে, বসার জায়গা তো পাওয়া গেল। অতনু একবার চারপাশটা দেখলো। গোটা হল ঘরের তুলনায় এই কোণটায় আলো যেন একটু কম, তবে তাতেই একটা মোহময় পরিবেশ তৈরি হয়। ভদ্রলোক এবার বেয়ারাকে ডেকে তার জন্য পানীয় অর্ডার দিয়ে বললেন, বলো অতনু, খবর কি? অনেক দিন পর তোমাকে দেখছি। মনে হচ্ছে ভদ্রলোক বেশ খোশ মেজাজেই আছেন, বোধহয় রেডিওর নাটকের দৌলতে। এমনিতে বাজারে বদমেজাজি বলে দুর্নাম আছে ওর। সামনের সোফাটায় বসতে বসতে অতনু বলল, শুধু শুধু আপনাকে বিরক্ত করলাম। আসলে আপনার মতো রোজ তো এই ক্লাবে আসা হয় না। আজ এসে দেখি এত ভিড়, ভাবছিলাম ফিরে যাব। নেহাত আপনি ডাকলেন। কথাটা শেষ করলো না অতনু। ভদ্রলোক বললেন, আরে তাতে কি হয়েছে, রোজ তো একাই বসি। আজ না হয় তোমার সঙ্গই পেলাম। তোমার মতো নামি রেডিও জকির সঙ্গ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। অতনু হেসে বলল, কেমন শুনলেন আজ আপনার নাটক? আরে খুব ভালো হয়েছে। চরিত্রগুলোকে একেবারে জীবন্ত মনে হয়েছে। তোমাদের অভিনয়ের টিম বেশ ভালো। বিশেষত ওই বৈদেহী বলে মেয়েটি যে ভূতের অভিনয়টা করলো, সে তো এক কথায় অসাধারণ। অতনু একটু হাসলো।
বৈদেহীর সঙ্গে তার সম্পর্কের কথা ভদ্রলোক জানেন না। এখানেও তো দুজনের একসঙ্গে আসার কথা ছিল। নেহাত একটা কাজ ছিল বলে সেটা সেরে সরাসরি ও এখানে এসেছে। অবশ্য কিছু পরেই বৈদেহী এখানে আসবে। একটু হেসে সে ওটা বলল। যার অভিনয়ের প্রশংসা করেছেন, একটু পরে সেটা তাকে সরাসরি বলার সুযোগ পাবেন। বৈদেহী আসছে এখুনি। বলো কি, সে এখানে আসছে নাকি? খুব ভালো হলো। তবে ওর প্রশংসা ওর সামনেই করব। অতনু এবার সামনাসামনি ভালো করে ভদ্রলোককে লক্ষ্য করলো। বেশ রাশভারী চেহারা, যথেষ্ট বয়সও হয়েছে মানুষটার। চেহারায় বেশ ব্যক্তিত্বের ছাপ রয়েছে। মুখে একটি পাইপ জ্বলছে। ওকে ধূমপান করতে দেখে তারও মনের মধ্যে ইচ্ছেটা মাথা চাড়া দিল। জিন্সের পকেট থেকে আস্তে আস্তে সিগারেটের প্যাকেট বের করলো। কিন্তু ওর সামনে খাবে কিনা বুঝতে না পেরে একটু দ্বিধা করছিল। প্রাঞ্জল সেন সেটা দেখতে পেয়ে বললেন, আরে খাও খাও, লজ্জা কি? আমিও তো খাচ্ছি। এবার বিনা বাক্যব্যয়ে সিগারেট ধরিয়ে ফেললো অতনু। তারপর বলল, অনেক দিন ধরেই জানেন আমার মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। প্রশ্নটা বোধহয় আপনাকে করাই যায়। করব? বাবা, এত সাসপেন্স তৈরি করছো কেন? সাসপেন্স নিয়ে কাজ করতে করতে নিজেই একটা রহস্য হয়ে ওঠো না। কি জিজ্ঞেস করবে মন খুলে বলো। অতনু হেসে বলল, সে তো হবেই দাদা। সাসপেন্স নিয়ে কাজ করতে করতে তো সাসপিশিয়াস ক্যারেক্টার হয়ে যাচ্ছি। আর আপনি তো ভূত নিয়ে গল্প লিখতে লিখতে সাজসজ্জাতেও সেটা এনে ফেলেছেন। অতনু হাসতে হাসতে ভদ্রলোকের গলায় রুদ্রাক্ষর মালা আর ভয়ঙ্কর ড্রাগনের মুখআলা হাতের আংটির দিকে দৃষ্টি আকর্ষণ করলো। ভদ্রলোক হা হা করে হেসে উঠলেন। বললেন, আমাদের দুজনের প্রফেশনই আমাদের ওপর প্রভাব ফেলেছে বলো। তা ফেলেছে। বেশ, এবার বলো কি তোমার প্রশ্ন? না, তেমন কিছু নয়। আসলে জানতে চাইছিলাম, আপনারা মানে যারা ভূতের গল্প লেখেন, তারা কি ভূত বিশ্বাস করেন? এ বিষয়ে নিজের অভিজ্ঞতা আছে কিছু, নাকি সবই গাঁজা? শেষের শব্দটা উচ্চারণ করেই মনে মনে জিভ কাটল সে। এবার নিশ্চয়ই ভদ্রলোক রেগে যাবেন। তাকে আশ্চর্য করে ভদ্রলোক কিন্তু রাগলেন না। একটু চুপ করে থেকে উনি বললেন, গল্প যা লিখি তা আমার কল্পনা। তবে ব্যক্তিগতভাবে যে কিছু অভিজ্ঞতা নেই তা নয়। তবে সে কথা কখনো লিখিনি। কেন লেখেননি? লিখিনি কারণ তা একান্ত ব্যক্তিগত, তাই আর কি। অতনু চুপ করে গেল। কারো একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা তো শুনতে চাওয়া যায় না, যদিও তার কৌতূহল হচ্ছিল খুব। ভদ্রলোক সেটা বুঝতে পেরে বেশ কৌতুকের সঙ্গে বললেন,
কি শুনতে চাও নাকি সেই কাহিনী? অতনু সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই চাই, যদি অবশ্য আপনার আপত্তি না থাকে। বলতে বলতেই অতনুর হাতের মোবাইল বেজে উঠল। বৈদেহীর ফোন। অতনু ফোনটা রিসিভ করলো। হ্যালো, এসে গেছো? ডান দিকে দরজা দিয়ে ঢুকে এসো, একদম কোণে। রাখছি। ফোনটা রেখে প্রাঞ্জলকে বলল, একটু অপেক্ষা করুন প্লিজ, বৈদেহী এসে গেছে, একসঙ্গে শুনবো গল্পটা। বৈদেহী ততক্ষণে দরজা খুলে ঢুকেছে হলঘরের মধ্যে। অতনু হাত তুলে তাকে ডেকে নিল। জিন্স আর টপ পরা বৈদেহী এগিয়ে এলো তাদের দিকে। প্রাঞ্জল সেনের সঙ্গে পরিচয় পর্ব মেটার পর অতনু বলল, নিন, এবার শুরু করুন আপনার গল্প। গল্পের নামে বৈদেহী বেশ উৎসাহিত হলো। কপালের উপর এসে পড়া চুলগুলো সরিয়ে বেশ আগ্রহ নিয়ে সোজা হয়ে বসল সে। প্রাঞ্জল সেন বলতে শুরু করলেন, আমার মা ছিলেন জমিদার বংশের মেয়ে। আমার দাদুর দুটি সন্তান, মা আর আমার একমাত্র মামা। দাদু মায়ের বিয়ে বেশ ভালো ঘরেই দিয়েছিলেন, কিন্তু বাবা ছিলেন স্বাধীনচেতা মানুষ। তাই পৈতৃক সম্পত্তি আঁকড়ে না থেকে তিনি শহরে স্বাধীনভাবে ব্যবসা করতেন। আমরাও থাকতাম কলকাতা শহরে। বর্ধমান স্টেশন থেকে প্রায় 2 ঘন্টার পথ ছিল আমার মামার বাড়ি। ছুটি পড়লেই প্রতি বছর আমি আর মা যেতাম সেখানে। খুব মজায় কাটত সেসব দিন। মামার একটি মেয়ে, আমারই পিঠোপিঠি। নাম ছিল কপোতাক্ষী। আমরা ওকে ডাকতাম আঁখি বলে। সত্যি ওর চোখ দুটো খুব সুন্দর ছিল। একটু থামলেন প্রাঞ্জল। বোধহয় পুরনো দিনগুলোর সুখস্মৃতিতে কিছুটা হারিয়ে গেলেন। বৈদেহী জিজ্ঞেস করল, তারপর আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম। স্কুল ছেড়ে কলেজে মামার বাড়ি নিয়মিত যেতাম। তখন অবশ্য মা সবসময় সঙ্গে থাকতো না, একাই যেতাম। কিন্তু যত দিন যেতে লাগলো, আস্তে আস্তে লক্ষ্য করতে লাগলাম আমার প্রতি আঁখির ব্যবহারে কেমন একটা পরিবর্তন হচ্ছে। সে যেন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে আমি আসব। আমি এলে সব সময় আমারই আশেপাশে ঘোরে। তার চোখের দৃষ্টিও কেমন গাঢ় হয়েছে। আমিও তখন সবে বয়ঃসন্ধি অতিক্রম করেছি, কিন্তু শহরে থাকার জন্য কিনা জানি না আমার বাস্তব বুদ্ধি ওর চেয়ে বেশি ছিল। বুঝলাম এ সম্পর্ক কেউ মেনে নেবে না, বরং চরম অশান্তি হবে দুবাড়ির মধ্যে। তাই একদিন সে যখন খুব ইমোশনাল হয়ে আমার কাছে এলো, বলতে বাধ্য হলাম যে সে যা চাইছে তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। সে থমকে গেল। আমার কাছ থেকে সে এই উত্তর আশা করেনি, কিন্তু তারপরেই সে একেবারে চুপ হয়ে গেল। সারাদিন আর কোনো কথা বলল না। সেদিন রাতেই বাড়ির পুকুরে ডুবে সে আত্মহত্যা করল। পরদিন সকালে তার লাশ ভেসে উঠেছিল জলে।
খুব দুঃখ পেয়েছিলাম জানো। একবারও ভাবিনি আমি তাকে অস্বীকার করায় সে এই পরিণতি বেছে নেবে। একটু থামলেন প্রাঞ্জল। হাঁক পেয়ে অতনু বলল, সত্যি ঘটনাটা বেশ দুঃখের, সেটা ঠিক, কিন্তু এটা দুঃখজনক হলেও নেহাত জাগতিক ঘটনা। এর সঙ্গে ভূতের সম্পর্ক কি? সম্পর্ক আছে, কেননা এরপর থেকেই আমি যেখানেই যাই একটু একলা হলেই সে আমাকে দেখা দিত। একদিন কলকাতায় বাড়িতে পড়ার টেবিলে বসে পড়ছিলাম। বাবা মায়ের সেদিন কোথায় একটা নিমন্ত্রণ ছিল, বাড়িতে একাই ছিলাম। হঠাৎ কাঁধে কার স্পর্শ পেয়ে ফিরে দেখি আমার চেয়ারের ঠিক পিছনেই সে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টে চেয়ে আছে আমার দিকে। সেদিন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়েছিলাম। এই শুরু। তারপর কলেজের করিডোরে, গোলদিঘির ধারে, বাড়ি ফেরার রাস্তায় সর্বত্র তাকে দেখতে শুরু করলাম। কিছুদিনের মধ্যেই আমার পাগল পাগল অবস্থা হলো, নাওয়া খাওয়া ভুলে গেলাম। আমার অবস্থা দেখে মা এক তান্ত্রিকের কাছে নিয়ে গেল আমাকে। তিনি আমাকে এই রুদ্রাক্ষের মালাটা দিলেন, আর এই খুলিমার্কা লকেটটা সত্যি মানুষের হাড় দিয়ে তৈরি। এটা ধারণ করার পর আর তাকে দেখিনি। বলতে পারো আমার ভূতের গল্প লেখার পেছনে এটাই ছিল প্রেক্ষাপট। ভদ্রলোক এবার থামলেন। একবার পর্যায়ক্রমে চোখ বোলালেন দুজন শ্রোতার মুখে। অতনুর মুখে একটু একটু করে ফুটে উঠল বাঁকা হাসি। সে বলল, গল্পটা চমৎকার। আপনার মতো নামী লেখকের পক্ষে মানানসই, কিন্তু এইসব গল্প লেখা তো আপনার বাঁ হাতের কাজ, তাই এটা সত্যি বলে বিশ্বাস করি কি করে। প্রাঞ্জল এবার হেসে ফেললেন, বললেন, তোমাকে বোকা বানানো বেশ মুশকিল। দুজনেই একসঙ্গে হেসে উঠল। বৈদেহী কিন্তু সে হাসিতে যোগ দিল না। শান্ত স্বরে শুধু বলল, গল্পটা তো এখনো শেষ হয়নি প্রাঞ্জল বাবু, এখনো তো অনেক কথাই বললেন না। কথাটা শুনে অতনু আর প্রাঞ্জল দুজনেই অবাক হয়ে বৈদেহীর দিকে তাকালো। বৈদেহী তাতে ভ্রুক্ষেপ না করে বলেই চলল, আচ্ছা, আপনার গল্পের ফাঁকগুলো আমি ভরাট করে দিচ্ছি, যদি ভুল হয় বলবেন। আপনি গল্পের শুরুতে বলেছেন আপনার দাদু ভালো পরিবারেই মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু এটা বলেননি যে বংশকৌলিন্য থাকলেও অর্থ সম্পদ তাদের ছিল না। তাই আপনার বাবা বাধ্য হয়ে সামান্য পারিবারিক পুঁজি নিয়ে কলকাতায় ব্যবসা করতেন। অতনু এবার বেশ খানিকটা অবাক হয়ে বলল, এসব তুমি কি বলছো বৈদেহী? ওর গল্প তুমি জানবে নাকি? চুপ করো। বৈদেহী সে কথায় কর্ণপাত না করে আবার বলে চলল, না, গল্পটা যখন শুরু হয়েছে আমাকে শেষটাও বলতে দাও। হ্যাঁ প্রাঞ্জল বাবু, গল্পটা এখনো শেষ হয়নি। ছোট থেকেই আপনার পরিবারের সবাই আপনার মামার অতুল ধন সম্পদকে ঈর্ষা করতেন। মেয়ে হয়ে জন্মানোর অপরাধে সামান্য গয়না আর কিছু টাকা ছাড়া
আপনার মা কিছুই পেলেন না, কিন্তু মামা পেলেন অত বড় জমিদারি। তারপর যখন মামার মেয়ে জন্মালো, সে হয়ে দাঁড়ালো মামার একমাত্র উত্তরাধিকারী। আপনি ছেলে হয়েও কিছু পেলেন না। এ বৈষম্য আপনারা মেনে নিতে পারেননি। অভাব মানুষের স্বভাব নষ্ট করে। আপনি ঠিক করলেন যে করে হোক মামার সম্পত্তি আত্মসাৎ করবেন। তাই প্রথমেই টার্গেট করলেন তাকেই, যে সবচেয়ে নরম ও দুর্বল, অর্থাৎ আপনার বোনকে। তাকে মিষ্টি কথার জালে ফাঁসালেন, তার দুর্বলতার সুযোগ নিলেন, আর তারপর একদিন ঘনিষ্ঠ মুহূর্তে তাকে শ্বাসরোধ করে খুন করে গলায় কলসি বেঁধে ডুবিয়ে দিলেন পুকুরে। এবার আর সংযম রাখতে পারলেন না প্রাঞ্জল। চিৎকার করে বললেন, এসব কি বলে চলেছ তুমি পাগলের মতো? তোমার এত সাহস হয় কি করে? আমার নামে এসব বাজে কথা বলার ফল কি হতে পারে তুমি জানো? হতবম্ব অতনু এত অবাক হয়ে গিয়েছে যে আর কথাই বলতে পারছিল না। কিন্তু পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বাধ্য হয়ে উঠে দাঁড়িয়ে বৈদেহীকে ধমকের সুরে বলল, এসব কি বলছো তুমি পাগলের মতো? একদম চুপ করো। আমাকে চুপ করিয়ে কি হবে বলো তো? সত্যিটা বদলাবে? প্রাঞ্জল বাবু কি অস্বীকার করতে পারেন যে তার আজকের এই বৈভব, বাড়ি গাড়ি, নামি ক্লাবের সদস্যপদ আর লেখক খ্যাতি সব কিছুর পিছনেই আছে তার মামার বাড়ির সম্পত্তি লাভ? আর সেটা তিনি পেয়েছেন একটি নিরীহ মেয়ের বিশ্বাসের সুযোগ নিয়ে। বলুন প্রাঞ্জল বাবু, এটা সত্যি কি না? প্রাঞ্জল কিছু না বলে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছেন বৈদেহীর দিকে। মনে হচ্ছে এক্ষুনি যেন প্রচণ্ড বিস্ফোরণে ফেটে পড়বেন। বিস্মিত অতনু কথা হারিয়ে ফেলেছে। এত সব উল্টোপাল্টা কথা বানিয়ে বলছে কি করে বৈদেহী? তাকে থামাতে যেতেই সে অতনুকে থামিয়ে বলল, আমার কথা এখনো শেষ হয়নি, আসল কথাটাই তো বলা হয়নি। তারপর প্রাঞ্জলকে বলল বৈদেহী, আপনার সঙ্গে আজ একজন দেখা করতে এসেছে জানেন? অনেক দিন ধরে সে অপেক্ষা করছে দেখা করার জন্য। ডাকি তাকে? অবাক চোখে প্রাঞ্জল জিজ্ঞেস করলেন, কে কে দেখা করতে এসেছে? বৈদেহী ধীরে ধীরে ফিরে তাকালো হলের দরজার দিকে। অতনু আর প্রাঞ্জলও তার দৃষ্টিকে অনুসরণ করে তাকালেন সেদিকে। তখনই চোখে পড়ল এতক্ষণে হল ঘরটা খালি হয়ে গিয়েছে। তারা ছাড়া কেউ নেই সে ঘরে। আর হলের দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। এবার হলের ভিতরে খুব সাধারণ সেকেলে ধরনের শাড়ি পরা একটি মেয়ে প্রবেশ করল। আজকের দিনের মেয়েরা এমন শাড়ি পরার কথা চিন্তাই করতে পারে না। অন্তত এই অভিজাত ক্লাবে ভর সন্ধেবেলা কেউ এমন পোশাক পরে আসে না। মেয়েটি ধীর পায়ে এগিয়ে আসতে থাকলো ওদের দিকে। মেয়েটির বয়স 16-17 হবে। মাথায় পিঠ ছাপানো চুল, কিন্তু কেমন ভেজা ভেজা। চোখ দুটো বেশ বড় বড়, অসংকোচ দৃষ্টি। সে সোজা তাকিয়ে আছে প্রাঞ্জলবাবুর দিকে।
প্রাঞ্জলবাবু বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন তার দিকে। এবার তার গলা দিয়ে একটা তীব্র আতঙ্ক মেশানো চিৎকার বেরিয়ে এলো। আঁখি! পাগলের মতো গলার রুদ্রাক্ষের মালাটা বাগিয়ে ধরে অদ্ভুত স্বরে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তিনি। মেয়েটি একটু থমকালো, তারপর আবার আগের মতোই এগিয়ে আসতে লাগলো। হঠাৎ খিলখিল করে হেসে উঠল বৈদেহী। বলল, ওই মালার মন্ত্রে কোনো রকম কাজ হবে না। আপনার মনে নেই সে তান্ত্রিক কি বলেছিল? যেদিন আপনার দিন শেষ হয়ে যাবে সেদিন আর এই মন্ত্র আর মালা কাজ করবে না। আজ আপনার শেষ দিন প্রাঞ্জলবাবু। আঁখি আপনাকে নিয়ে যেতে এসেছে। অনেক অপেক্ষা করেছে আপনার জন্য। ওকে আর অপেক্ষা করাবেন না। অতনুর বিস্ময়ের কোনো সীমা ছিল না। সে কিছুতেই বুঝতে পারছে না কি ঘটছে। সবচেয়ে অবাক করেছে বৈদেহী। তাকে যেন চিনতেই পারছে না সে। এতদিনের চেনা বৈদেহী যেন সে নয়। এতক্ষণে প্রাঞ্জলবাবুর ঠিক সামনে এসে দাঁড়িয়েছে মেয়েটি। মুখে এক অদ্ভুত হাসি নিয়ে ধীরে ধীরে সে একটা হাত বাড়িয়ে দিল প্রাঞ্জলবাবুর দিকে। প্রবল আতঙ্কে প্রাঞ্জলবাবু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন সোফায়। অতনু প্রাঞ্জলের কাছে গিয়ে তাকে বারবার ডাকতে লাগলো, ঝাঁকুনি দিতে লাগলো, কিন্তু প্রাঞ্জলবাবুর জ্ঞান আর ফিরল না। বৈদেহী এবার বলল, ওকে আর ডেকো না অতনু। ওর আঁখি ওকে নিয়ে গেছে। ওকে যেতে দাও। তুমি বরং ম্যানেজারকে ডাকো। ম্যানেজারকে ডাকার জন্য পিছন ফিরে অতনু দেখল আঁখি যেখানে দাঁড়িয়েছিল সেখানে কেউ নেই। শুধু এক জোড়া ভেজা পায়ের ছাপ পড়ে আছে মেঝেতে। একটু পরে ম্যানেজার এসে পরিস্থিতি দেখে ডাক্তারকে খবর দিলেন। ডাক্তার জানালেন সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্টে মারা গিয়েছেন প্রাঞ্জল সেন। সবকিছু মিটতে বেশ রাত হয়ে গেল। গাড়িতে উঠে অতনু বেশ কিছুক্ষণ সময় নিল স্বাভাবিক হতে। বোধহয় বিস্ময়ের ধাক্কাটা কাটিয়ে নিয়ে গাড়িতে স্টার্ট দিল। তারপর খানিকটা স্বগতোক্তির ঢঙে বলল, এতক্ষণ যা হলো তার কিছুই বোধগম্য হলো না। তুমি প্রাঞ্জলবাবুর সম্পর্কে এত কিছু জানলে কি করে? তুমি কি ওকে আগে থেকে চিনতে? বৈদেহী মাথা নেড়ে বলল, না, আজই প্রথম দেখলাম। তবে এত সব জানলে কি করে? একটু চুপ করে থেকে বৈদেহী বলল, আঁখি বলেছে। আঁখি? তাকে তুমি পেলে কোথায়? বৈদেহী একটু ইতস্তত করে বলল, ঠিক জানি না, বোধহয় স্বপ্নে। প্রায়ই স্বপ্নে একটা মেয়েকে দেখতাম, আর দেখতাম কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, যেগুলো আজ বললাম। মেয়েটি কে তা জানতাম না। এখানে আসবো বলে আজ ট্যাক্সির জন্য দাঁড়াতেই দেখলাম মেয়েটি পাশে দাঁড়িয়ে। খুব অবাক হয়ে গেছিলাম। তারপর তাড়া থাকায় বিষয়টা নিয়ে আর না ভেবে একটা ট্যাক্সিতে উঠে পড়লাম। আমি সিটের গায়ে মাথা হেলিয়ে চোখ বুজে বসেছিলাম। কিছু দূর এসে হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনি লেগে চোখ খুলতেই দেখি মেয়েটা আমার পাশে বসে।
খুব চমকে গিয়েছিলাম, কিন্তু মেয়েটাকে কিছু বলতে পারলাম না। কেমন যেন সম্মোহিতের মতো হয়ে গেছিলাম। এরপর সে আমাকে তার জীবনের পুরো ঘটনা বলল, যার কিছুটা আগেই আমি স্বপ্নে দেখেছি। কথা শেষে আমার সঙ্গে সে এখানে এলো। আমার বারবার মনে হচ্ছিল যা আমি করছি তার কোনোটাই নিজের ইচ্ছেতে নয়, কেউ যেন আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, আমাকে দিয়ে বলিয়ে নিচ্ছে। বৈদেহী হাত বাড়িয়ে টেনে নিল জলের বোতল। তার গলা শুকিয়ে গেছে। অতনু অবাক হয়ে বলল, এমন যে হতে পারে আমি বিশ্বাস করতে পারছি না। এতদিন ধরে আঁখি প্রাঞ্জল বাবুর জন্য প্রতীক্ষা করছিল, আজ ফিরে এলো। একটু চুপ করে থেকে বৈদেহী বলল, ভালোবাসা বোধহয় এমনই হয়, প্রিয়জনকে ছেড়ে কি থাকা যায়? তার টানে ফিরে আসতেই হয়। অতনু তবু মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, দূর, এটা কখনোই সম্ভব নয়। কে বলল সম্ভব নয়? এই তো দেখলে আঁখি কেমন ফিরে এলো প্রাঞ্জলের জন্য। আর অতনু বলল, আর বৈদেহী এবার ফিরে তাকালো অতনুর দিকে। তারপর এক রহস্যময় হাসি এসে বলল, আর আমিও তো ফিরে এলাম তোমার টানে। আসার পথে ট্যাক্সিটা তো অ্যাক্সিডেন্টই করেছিল। আতঙ্কিত বিস্মিত অতনু দেখল বৈদেহী কেমন বদলে যাচ্ছে। তার মুখ রক্তে মাখামাখি, মাথার চুলের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, চোখে কেমন অদ্ভুত পাথুরে দৃষ্টি। হাতে স্টিয়ারিং আর নিজের আয়ত্তে থাকলো না অতনুর। গাড়িটা সজোরে ধাক্কা মারল সামনের থামে।